তুমি রেডি হও তো। কেন? তোমাকে নতুন কলেজে ভর্তি করাবো। লাগবে না। কেন লাগবে না শুনি? আর পড়বো না। এটা আবার কেমন কথা? জান্নাত কিছু না বলে রান্নাঘরে চলে গেল। সেদিনের মতো দিনটা পার করে পরের দিন ইন্টারভিউ দেওয়ার জন্য বেরিয়ে গেলাম। দুটো জায়গায় ইন্টারভিউ দিলাম। রাতে নাকি কল দিয়ে জানাবে। বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম। জান্নাত এখনও ঠিক আগের মতোই আছে। কখনো আগে থেকে আমার সাথে কথা বলে না, শুধু আমার কথার উত্তর দেয়। রাতে আর কল আসলো না, তার মানে আমি সিলেক্ট হইনি। পরপর 4 দিন ইন্টারভিউ দিলাম, কিন্তু কোনো কাজই হচ্ছে না। এদিকে যে টাকাগুলো ছিল সেটাও প্রায় শেষ হওয়া ভাব। মাথাটা কাজ করছে না। গা এলিয়ে দিয়ে বিছানার উপর শুয়ে আছি। এমন সময় জান্নাত চা নিয়ে আসলো। জান্নাত, তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? না তো। কি করব বলো? যথেষ্ট চেষ্টা করছি কিন্তু জব খুঁজে পাচ্ছি না। কাল আবার ইন্টারভিউ দিতে যাব। উপর আল্লাহ ভালো জানেন কি হবে কাল। আমি কি কোনো দোষ করেছি? তাহলে তুমি আমার সাথে ঠিকভাবে কথা বলো না কেন? এমনি। বলে রান্নাঘরে চলে গেল। বুঝি না এই মেয়ে তো রান্নাঘরে কি করে? রাতে ঘুমাবে না? তাহলে দাঁড়িয়ে আছো কেন? আপনি ঘুমান। মনে মনে হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কি করব? জান্নাতকে কিভাবে সুখে রাখবো, আরো কত কি। আর জান্নাত এখন ঘুমাবে না আমি জানি, কারণ প্রতিটা রাত কান্না করে, যেটা অনেক আগেই আমি জেনে গেছি। এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেছি মনে নেই। পরের দিন ঘুম থেকে উঠে জবের জন্য ইন্টারভিউ দিতে গেলাম। অনেকক্ষণ ধরে বাইরে বসে আছি। হঠাৎ পিয়ন এসে বলল ভিতরে স্যার আমাকে ডাকছেন। তারপর আর বাইরে না থেকে ভিতরে গেলাম। ভিতরে তাকাতেই অনেকটা অবাক হয়ে গেলাম, কারণ ভিতরে আতিক ভাই রয়েছে। কিন্তু সেদিকে তোয়াক্কা না করে বললাম, স্যার আসবো? ইয়েস, প্লিজ সিট। আতিক ভাই অন্যদিকে তাকিয়ে ফোনে কথা বলছে। ধন্যবাদ। আতিক ভাই কলটা কেটে দিয়ে আমার দিকে তাকাতেই চোখ যেন তার কপালে উঠে গেল। তিনি এই জায়গায় আমাকে দেখবে সেটা হয়তো কখনো কল্পনাও করতে পারিনি। অনেকক্ষণ চুপ থাকার পর আতিক ভাই স্বাভাবিক হয়ে আমাকে জিজ্ঞাসা করলো, নিলয়, তুই এখানে? চাকরির জন্য ইন্টারভিউ দিতে আসছি স্যার। স্যার, আপনি এনাকে চেনেন? রেজাউল সাহেব, আপনি চুপ করুন। সরি স্যার। নিলয়, তুই কি আমার সাথে মজা নিতে আসছিস এখানে? যদি মজা হয় তুই একটু বাইরে অপেক্ষা কর, আমি একটু পর আসছি। স্যার আমি জবের জন্য এসেছি। কিন্তু কেন? আতিক ভাইয়ের দুপাশের দুজনের দিকে চোখ বুলাইলাম। হয়তো আতিক ভাই বুঝতে পারছে আমার চোখ কি বলতে চাইছে। রেজাউল আর মির্জা সাহেব, আপনারা দয়া করে একটু বাইরে যান। ঠিক আছে স্যার। নিলয়, এখন বল। কিন্তু স্যার। কি স্যার স্যার করছিস? আগে যেটা বলতিস এখন সেটাই বলবি। ঠিক আছে। এখন বল, তুই এখানে কেন? চাকরির খোঁজে। তোর আব্বুর এত বড় বড় কোম্পানি ছেড়ে আমাদের ছোটোখাটো কোম্পানিতে কেন? বেঁচে থাকার জন্য। মানে? আমাকে আর জান্নাতকে বাসা থেকে বের করে দিয়েছে। জান্নাত মানে তোর মামাতো বোন? হ্যাঁ। জান্নাতকে বের করে দিবে কেন? কারণ আমার আর জান্নাতের বিয়ে হয়েছে। কিন্তু বের করে দিবে কেন? ভাই সেসব অনেক কথা, এখন আপনি আমার সার্টিফিকেটগুলো দেখেন। তুই বলবি কিনা বল। আতিক ভাইয়ের জোরাজোরিতে সব বলতে লাগলাম। একদিন আমি আর জান্নাত ঘুরতে যাই সেখানে। এখন বেঁচে থাকার জন্য রাস্তায় নামতে বাধ্য হয়েছি। গত 5 দিন অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছি। সবাই বলতো রাতে কল দিবে, অপেক্ষা করেছি কিন্তু কেউ কল দেয়নি। তোর ভাইয়া ভাবি কিছু বলেনি? আব্বু তাদের কসম দিয়ে রেখেছে। ও, এখন কোথায় উঠেছিস? একটা বাসা ভাড়া নিয়েছি। জান্নাত কোথায় এখন? আমার সাথেই। আঙ্কেল কবে যে বুঝবে আল্লাহই জানে। হুম। আগামীকাল থেকে জয়েন কর। অবাক হয়ে তাকিয়ে রইলাম। আরে তাকিয়ে আছিস কেন? তোকে বেতন নিয়ে ভাবতে হবে না। ভাই আপনি সত্যি জব দিচ্ছেন? হ্যাঁ রে, তুই আমার ছোট ভাই, তাই দিলাম। ধন্যবাদ ভাই। হয়েছে, আর কান্না করিস না। এখন বাসায় গিয়ে তোর বউকে সময় দে। কাল থেকে তো আর সময় দিতে পারবি না। ঠিক আছে ভাই। আর শোন, প্রথম দিন তাই সকাল সকাল চলে আসবি, বুঝলি? ঠিক আছে। অফিসের টাইম কয়টা? সকাল 10টা। ঠিক আছে, এখন আসছি। সাবধানে যাস। অফিস থেকে বের হলাম। মনের মধ্যে অনেক ভালো লাগছে। ভাবতেই পারিনি এমন কিছু একটা হবে। উপরওয়ালার কাছে হাজার হাজার শুক্রিয়া। ও, আপনারা ভাবছেন এই আতিক ভাইটা আবার কে? ঠিক আছে চলুন এখন বলছি। তারপর একটা রিক্সা নিলাম। আতিক ভাইয়ের সাথে আমার পরিচয় কলেজেই। আমার থেকে 2 বছর সিনিয়র ছিল আতিক ভাই। সিনিয়র জুনিয়রদের মধ্যে হয়তো অনেকেরই শত্রুতা আছে, কিন্তু আমাদের ছিল না। বলতে গেলে আমরা ফ্রেন্ড ছিলাম। বন্ধুরা মিলে আতিক ভাইদের সাথে আড্ডা দিতাম। একদিনের ঘটনা বলি, তাহলে হয়তো ভালো করে বুঝবেন। সবাই একসাথে বসে আছি। ওই কলেজে ছাত্রলীগ গঠন করা হবে। তো আমরা কি করব? যদি আমাদের মাঝে একজন ছাত্রলীগ দাঁড়ায় তাহলে কিন্তু ভালোই হবে। তাহলে ফারাবি ভাই তুমিই দাঁড়াও। মজা নিস? মজা নিবে কেন? ঠিকই তো বলছে। রাফি শোন, ফারাবি যেটা বলছে সেটাও করা যায়, কারণ এখন যে ছিল সে ততটা ভালো না। আমাদের মাঝে যদি একজন দাঁড়ায় তাহলে নিশ্চিত জিতে যাবে। কিন্তু দাঁড়াবে কে? আতিক ভাই। তোর মাথা ঠিক আছে তো? কি সব যাতা বলছিস?
আমি ঠিকই বলছি। আমি পারবো না, তোর দরকার হলে তুই হ, আমাকে ডাকবি না। দেখো ভাই, আমি এখনো ছোট আর তুমি সব দিক থেকে পারফেক্ট, তাই তুমি এটার যোগ্য। কিন্তু কোনো কিন্তু না। ফারাবি ভাই চলো, প্রিন্সিপাল স্যারকে বলে আতিক ভাইয়ের নাম দিয়ে আসি। ব্যাস, তারপর থেকে আতিক ভাই ছাত্রলীগের সভাপতি। কেননা আগের জন একদম ভালো ছিল না, ক্ষমতার অপব্যবহার করত। তাই আর আতিক ভাইয়ের জন্য অসুবিধা হয়নি। এইটুকুতেই হয়তো বুঝতে পারছেন আমরা কতটা ঘনিষ্ঠ ছিলাম। কথা বলতে বলতে বাসায় চলে এসেছি। রিক্সা চালককে ভাড়া মিটিয়ে বাসার ভিতরে আসতে লাগলাম। মনে মনে অনেক শান্তি লাগছে। বাসায় এসে কলিং বেল বাজাতেই জান্নাত দরজা খুলে দিল। জান্নাতকে দেখেই জড়িয়ে ধরলাম। জান্নাত, জবটা পেয়ে গেছি। জান্নাত চুপ করে আছে। হঠাৎ জান্নাতের এখনকার ব্যবহারের কথা মনে পড়তেই ছেড়ে দিলাম। জান্নাত আমার থেকে একটু দূরে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, হয়তো লজ্জা পেয়েছে। সরি, সত্যি বলতে অনেক ভালো লাগছিল, তাই জড়িয়ে ধরছি। ঠিক আছে। দুপুরের খাবার খেয়েছো? না। ঠিক আছে, এখন খাবে, চলো। হুম। ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসলাম। জান্নাত খুব বেশি ভালো করে রান্না করতে পারে না, কিন্তু যেটুকু করে সেটাতেই আমাদের হয়ে যায়, কারণ এখন আর স্বর্গে নেই। যে যখন যা আবদার করবো সেটাই পাবো। জান্নাত খাবার বেড়ে দিয়ে আমার পাশে বসলো। তোমার রান্না করতে কষ্ট হয় তাই না? একবারও বলছি। কিন্তু আমি তো বুঝতে পারি। ডাউল দিব? না থাক। বুঝতে পারলাম জান্নাত এসব কথা বলতে রাজি নয়, তাই কথা ঘুরাতে খাওয়ার ব্যাপারে প্রশ্ন করলো। খাবার শেষ করে রুমে আসলাম। রুমে বসে আছি, কিছু সময় পর জান্নাত রুমে আসলো। তবে দেখে বোঝা যাচ্ছে কিছু একটা বলবে, তাই আমি জিজ্ঞাসা করলাম, কিছু বলবে? হুম। হ্যাঁ বলো। রাতে রান্নার জন্য কিছু নেই। ও, কি কি লাগবে? অনেক কিছুই। ঠিক আছে, তুমি রেডি হও, আমার সাথে বাজার করতে যাবে। হুম। তারপর দুজন মিলে বাজার করতে গেলাম। কিছু বাজার করে বাসায় আসলাম। কারণ আছে, তেমন টাকা পয়সা নেই, যেটা আছে সেটা দিয়ে এই মাস চলতে হবে। বাজার করে বাসার দিকে রওনা দিলাম। আগে টাকা কি বুঝতাম না, যখন যেটা আব্বু ভাইয়াকে বলতাম সেটা এনে দিত, ইচ্ছে মতো টাকা নিতাম। কিন্তু এখন বুঝতে পারছি টাকা কি জিনিস। ইউরোপ অঞ্চলের মানুষ ঠিকই বলে, মানি ইজ দ্য সেকেন্ড গড ইন দ্য ওয়ার্ল্ড। কথাটির মানে আজ বুঝতে পারছি তারা কেন এই কথাটি বলে। এইসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। মাঝে মধ্যে নিজেকে পাগল মনে হয়, একাই সবসময় বকবক করি, কিন্তু সামনের মানুষটা কিছুই বলে না। কত ভালোবাসি পাগলিটাকে, বিয়ের আগে করো পাগলামি করতাম, কিন্তু এখন সেটার কিছুই হয় না। মাঝে মাঝে মনে হয় বিয়ে না হওয়াটাই ভালো ছিল। সেদিন যদি আমি জান্নাতের সাথে ওর ফ্রেন্ডের বাসায় না যেতাম, তাহলে হয়তো এসবের কিছুই হতো না। রাতে দুজন খাবার খেয়ে নিলাম। আগামীকাল অফিস, তাই প্রয়োজনীয় জিনিসপত্র গোছাতে লাগলাম। জান্নাত, আমরা কি ব্যাগ এনেছিলাম? হুম। তুমি এনেছিলে? হুম। ও, এখানে টাকা আছে। তুমি এত টাকা পেলে কোথায়? ভাবি দিয়েছে। আগে বলনি কেন আমায়? জান্নাত কথাটির উত্তর না দিয়ে বাথরুমে চলে গেল। বুঝি না এই মেয়ের মাথায় মাঝে মাঝে ভূত চাপে নাকি, মনের ইচ্ছা অনুযায়ী উত্তর দিবে। সেসব ভেবে লাভ নেই। সেদিনের মতো ঘুমিয়ে গেলাম। পরের দিন সকাল সকাল ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখলাম জান্নাত পাশে নেই। মাথায় চিন্তা ঢুকে গেল, এই মেয়ে আবার গেল কোথায়? বাথরুমে দেখলাম নেই। জান্নাত, জান্নাত, কিন্তু কোনো উত্তর আসলো না। হঠাৎ রান্নাঘরের কথা মনে পড়লো। দৌড়ে রান্নাঘরে গেলাম। সেখানে যেতেই মনে শান্তিত বাতাস বেয়ে গেল। জান্নাত আমাকে দেখেও কিছু না বলে রান্না করতে লাগলো। তুমি এত সকালে এখানে কেন? জান্নাত কিছু না বলে রান্না করতে লাগলো। এদিকে আসো। জান্নাতকে কাছে টেনে, কিন্তু জান্নাত এখনো কিছু বলছে না। রান্না করতে আসবে, আমাকে একবার বলে আসতে পারলা না? আর তুমি তো আমার সাথে কথা বলে বন্ধ করে দিয়েছো। এদিকে আমার দিকে তাকাও। হুম। আমি কি কোনো ভুল করেছি? সেদিন তো আমার কোনো দোষ ছিল না, তারপরেও আব্বু আম্মুকে শাস্তি দিয়েছে। কিন্তু তুমি তো জানো আমি কোনো দোষ করিনি, তাহলে তুমি কেন আমাকে কষ্ট দিচ্ছ? রান্না করতে হবে। বলে নিজেকে আমার থেকে ছাড়িয়ে নিল। সেখানে আমিও দাঁড়িয়ে না থেকে বাথরুমে এসে গোসল করে রেডি হতে লাগলাম। একটু পর জান্নাত খাওয়ার জন্য ডেকে গেল। সকালে নাস্তা করে অফিসের জন্য রওনা দিলাম। বাসা থেকে অফিসের দূরত্ব অনেকটা পথ। রিক্সা করে নিলে প্রায় 30 মিনিট সময় লাগে, তাই অফিসে আসার জন্য রিক্সা নিলাম। অফিসে আসার পর পিয়নের সাহায্যে প্রথমে আতিক ভাইয়ের কেবিনে চলে গেলাম। ভাই আসবো? আরে নিলয়, আয় আয়, এরপর থেকে আর পারমিশন নিতে হবে না। নিলয়ের মতো আমাকেও নিজের ভাই মনে করবি। জি। এখন বল। আমার কেবিন আর কাজটা বুঝিয়ে নিতে তোমার কাছে এসেছি। ঠিক আছে, চল। তারপর আতিক ভাই আমাকে সাথে নিয়ে আমার কেবিনের কাজটা বুঝিয়ে দিল, সাথে কিছু অফিসের মেম্বারদের সাথে পরিচয় করিয়ে দিল। অফিসের কাজ সম্পর্কে কিছুটা ধারণা আছে, কিছুটা বললে ভুল হবে, অনেকটাই আছে। আগে মাঝে মাঝেই ভাইয়ার সাথে অফিসে যেতাম। সে যাই হোক, অফিসের কাজে মন দিলাম। অনেকক্ষণ ধরেই কাজ করছি, হাতের কাজ প্রায় শেষ। কারণ আজ প্রথম দিন, তাই তেমন কোনো কাজ নেই। হঠাৎ জান্নাতের কথা মনে পড়ল।
মেয়েটা কি করছে না করছে কিছুই জানি না। কল দিব সেটাও সম্ভব না, কারণ বাসা থেকে বের হয়ে আসার পরপরই ফোনের সিম ফেলে দিছে। নতুন করে আর সিম কেনা হয়নি। ভাই আসবো? আয়। আসলে হাতে তেমন কাজ নেই। বাসায় যাবি? হুম। ঠিক আছে, আর সাবধানে যাবি। ঠিক আছে ভাই, আসি তাহলে। অফিস থেকে বের হয়ে মার্কেটে গেলাম, সেখান থেকে দুটো নতুন সিম কিনে বাসায় আসলাম। বাসার কলিং বেল বাজাতেই জান্নাত দরজা খুলে দিল, হয়তো আমার জন্য অপেক্ষা করছিল। রুমে এসে বললাম, খুব বোরিং হচ্ছিল তাই না? না, তাহলে কলিং বেল বাজাতেই খুলে দিলে যে? এমনি। ও খেতে আসো। ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসছি। ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। সেদিনের মতো দিনটা পার করলাম। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর দুজনে একসাথে নাস্তা করে অফিসে রওনা দিলাম। মাঝে মাঝে নিজেই প্রশ্ন করি, মেয়েটা বাসায় একা একা হয়তো খারাপ লাগে, কিন্তু আমারই বা কী করার আছে? যতটা সম্ভব সময় দেওয়ার চেষ্টা করি। এসব ভাবতে ভাবতে অফিসে চলে এলাম। হাতের কাজ শেষ করে লাঞ্চের সময় জান্নাতকে কল দিলাম। বলতে ভুলে গেছি, গতকাল যে দুটো নতুন সিম কিনে নিয়েছিলাম সেটা আমার আর জান্নাতের ফোনে লাগিয়েছি, আর আমার যে আগের সিমটা ছিল সেটা ডিসেবল করে দিছি। কয়েকবার রিং হওয়ার পর জান্নাত কল ধরলো। এত সময় কোথায় ছিলা? রান্নাঘরে। দুপুরে খাওনি? না। এখন খেয়ে নাও। হুম। আর কিছু না বলে কেটে দিয়ে টিফিন নিয়ে লাঞ্চ রুমে গেলাম। মাঝে মধ্যে মনটা চায় জান্নাতকে পাবনা মেন্টাল হাসপাতালে রেখে আসি। সব সময় চুপ থাকে। এতদিন যদি কারো বিয়ে হতো তাহলে হয়তো বাচ্চার বাপ হয়ে যেত, কিন্তু জান্নাতকে এখন অবধি কাছেই পেলাম না। বাবা হওয়া তো অনেক দূরের কথা। এভাবে কিছুদিন অতিবাহিত হয়ে গেল, আর এদিকে জান্নাত ঠিক আগের মতোই আছে। অফিসে বসে কাজ করছি, ঠিক সেই সময় আরোহী এসে বলল স্যার নাকি আমাকে তার কেবিনে ডাকছেন। তাই আর বসে না থেকে স্যারের কেবিনে গেলাম। কি খবর নিলয়? এই তো ভাই ভালো। হাতের কাজের কি খবর? আর একটু আছে। আগামীকাল থেকে আব্বু অফিসে আসবে, তাই তোকে বলে রাখলাম। তুমি কোথায় যাবে? তোর ভাবিকে নিয়ে দেশের বাইরে ঘুরতে যাব কিছুদিনের জন্য। হানিমুনের কথা বললেই পারো। হুম। কিন্তু ভাইয়া 3 দিন পর তো একটা মিটিং আছে অন্য একটা কোম্পানির সাথে। সেটা আমার থেকে আব্বু অনেক ভালো বুঝবে, কারণ তিনিই এটা ঠিক করেছিলেন। ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নেই। হুম, এই কয়েকদিন সাবধানে থাকিস। ভাই মাঝে মাঝে মনে হয় তুমি নীল ভাই। কেন? আমি কি তোর ভাই না? ভাই না হলে কি এত বড় উপকার করতেন? বাসার কথা খুব মনে পড়ছে তাই না? মন খারাপ করিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। হুম। এখন নিজের কেবিনে যা। ঠিক আছে ভাই। সেখানে আর না থেকে সোজা কেবিনে আসলাম। সত্যি বলতে সবসময় বাসার কথা মনে পড়ে। আব্বু আম্মু ভাইয়া ভাবি কেমন আছে সেটা জানতে ইচ্ছা করে, তার থেকেও বেশি তাদের সাথে কথা বলতে ইচ্ছা করে, কিন্তু পারছি না। মাঝে মাঝে আব্বুর প্রতি অনেক রাগ হয়, কেন এমনটা করলো? আব্বু তো আমাকে খুব ভালোবাসতো, তাহলে কেন আমার কথাটা শুনলো না? এসব ভাবছি, এমন সময় কারো ডাকে ঘোর ভাঙলো। তাকিয়ে দেখলাম আরোহী আর রুবেল দাঁড়িয়ে আছে। কি এত ভাবছেন লিজেন্ড ভাই? তেমন কিছুই না। চাইলে বলতে পারেন। সেই রকম কিছু না। তা মিস্টার লিজেন্ড সাহেব, ভাবি কেমন আছে? সেটা তো তিনিই ভালো বলতে পারবেন। তার মানে ঠিক বুঝলাম না। মানে ভালো আছেন? লাঞ্চ করেছেন? না। করবেন না? সেটা তো করতেই হবে, তাই না? হুম। আর ভাই আপনার সাথে কিছু কথা ছিল, পার্সোনাল। আপনার আবার পার্সোনাল কথাও থাকে? কেন থাকতে পারে না বুঝি? আপনি যে রসিক মানুষ। ঠিক আছে, শুনবো। ওই, আপনারা কি যাবেন নাকি আমি চলে যাব? প্রচুর ক্ষুধা পেয়েছে। চলো। তাদের সাথে লাঞ্চ রুমে যাওয়ার সময় জান্নাতকে কল দিয়ে লাঞ্চ করার কথা বললাম। তারপর সবাই মিলে লাঞ্চ সেরে নিলাম। কেবিনে আসতে যাব তখন রুবেল বলল, ভাই আপনার সাথে কথা আছে। হ্যাঁ বলেন। কিন্তু আরোহী। আমি থাকলে আপনার কথায় কি আগুন লাগবো যে আমি থাকলে বলবেন না? আপনি থাকলে আগুন না অন্য কিছু করবে। থাক, লাগবে না আমার। আমি গেলাম। আর লিজেন্ড সাহেব, ওনাকে একটু জ্ঞান দিয়েন। আচ্ছা। আরোহী চলে যাওয়ার পরপরই রুবেল বলল, ভাই বাসা থেকে বিয়ের প্রেশার দিচ্ছে। তো করে নেন। আপনি কি মেয়ে নাকি? কিন্তু ভাই আমি তো একজনকে অনেক আগে থেকেই পছন্দ করি। তাহলে তার কথা বাসায় বলেন। মেয়েটা তো আমাকে পছন্দ করে না। তো সেখানে আমি কি করতে পারি? আপনি মেয়েটাকে বলে দিবেন। পাগল নাকি? চিনি না জানি না একটা মেয়েকে সব বলবো, পরে আপনার জায়গায় আমাকে মার খেতে হবে। আরে নীলাই ভাই, আপনি মেয়েটাকে চিনেন? আমি চিনি। হ্যাঁ ভাই চেনেন। কে সে? আরোহী। এ ভাই, তোর মাথা ঠিক আছে তো? আমি যদি আরোহীকে সব বলি তোকে তো পিটাবে, সাথে আমাকেও পিটাবে। ভাই আপনি লিজেন্ড হয়ে এই কথা বলছেন কি করে? রাখেন আপনার লিজেন্ড। ভাই প্লিজ কথাটা রাখেন। আমি পারবো না। দয়া করে এমন করবেন না। অনেক জোরাজোরির পর রাজি হলাম, তারপরেও ভয় হচ্ছে যদি রাজি না হয়ে আমাকে কিছু একটা বলে তাহলে আমি শেষ। অফিস টাইম শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম।
ও, আপনাদের তো বলতেই ভুলে গেছি এদের ব্যাপারে। অফিসে তেমন কারোর সাথে কথা বলি না, কয়েকজনের সাথে বলি, আর তাদের মধ্যে রুবেল আর আরোহীর সাথেই বেশি কথা বলি। আর ওরা যে লিজেন্ড বলল, সেটার কারণ হচ্ছে অফিসের কাজ সম্পর্কে অনেকটাই বেশি বুঝি। কারণটা আগেই বলেছি, আমিও মাঝে মাঝে অফিসে গিয়ে সব কাজ দেখতাম, যার ফলস্বরূপ এখন লিজেন্ড উপাধি পেয়েছি। এই কয়েকদিনে আতিক ভাইও আমার কাজ দেখে অনেক খুশি হয়েছেন। তাই তো 3 দিন পর যে মিটিংটা আছে সেটার জন্য 4 জন মেম্বারদের মধ্যে আমাকে চিপ করা হয়েছে। কথা বলতে বলতে বাসায় চলে আসছি। কলিং বাজালাম কিন্তু খুলছে না। আরও কয়েকবার বাজানোর পরেও যখন জান্নাত খুলছিল না, তাই আমার কাছে থাকা চাবি দিয়ে দরজা খুলে ভিতরে আসলাম। দরজা লক দিয়ে বেডরুমে এসে দেখি জান্নাত গভীর ঘুমে মগ্ন, তাই হয়তো শব্দ শুনতে পাইনি। জান্নাতকে দেখে ফিক করে হেসে দিলাম। যেই মেয়েটা 1 বছর আগে থাপ্পড় আর বকা দিয়ে আমাকে পাগল করে দিত, আজ সেই মেয়ে চুপ থেকে আমাকে নতুন করে পাগল করে দিচ্ছে। না তো কিছু বলতে পারছি আর না তো সহ্য করতে, কিন্তু তারপরও ম্যানেজ করতে হচ্ছে, কারণ আমার পুরো বিশ্বাস আছে জান্নাত একদিন ঠিকই আগের মতো কথা বলবে। হয়তো কিছুদিন দেরি হবে। জান্নাতের এমন মায়াভরা মুখ কিছুক্ষণ দেখার পর ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে রুমে আসতে দেখলাম ঘুম থেকে উঠে পড়ছে। আমাকে দেখে অনেকটা অবাক হয়েছে, সেটা ওর চেহারা দেখে বোঝা যাচ্ছে, কিন্তু কিছু বলছে না। ওর এমন চেহারা দেখে আমি বললাম, অবাক হওয়ার কিছু নেই, তুমি ঘুমেছিলে তাই আমার কাছে থাকা চাবি দিয়ে বাসার দরজা খুলেছি। ও ঘুম কি হয়েছে? হ্যাঁ, গুড। পাশের বাসার ওই চাচ্চু আর এসেছিল, কি বলল? আপনার কথা জিজ্ঞেস করছিল। কি জিজ্ঞাসা করলো? এমনি টুকটাক। ঠিক আছে, আমি পরে দেখা করে নিব। শুনুন। হ্যাঁ বলো। না কিছু না। কি বলো? কিছু না। বলতে না চাইলে বলতে হবে না, কিন্তু যদি বলার মতো কথা হয়ে থাকে তাহলে বলতে পারো। তেমন কিছু না। ওকে বলতে হবে না। বাসায় একটু রেস্ট নেওয়ার পর বাইরে চলে এলাম। বাইরে কিছু সময় ঘোরাঘুরি করে বাসায় আসবো, এমন সময় চাচ্চুর সাথে দেখা। আসসালামু আলাইকুম চাচ্চু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ চাচ্চু ভালো, আপনি কেমন আছেন? ভালো আছি। চাচ্চু জান্নাত বলল বাসায় গিয়েছিলেন। চলো যেতে যেতে বলি। জি। বাসায় কারোর সাথে কথা হয় না? না চাচ্চু। আল্লাহ পাক জানে তোমার বাবা কার কথা শুনে তোমাকে এত দূরে রেখেছে। তবে কোনো মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে, আল্লাহর উপর ভরসা রেখো। জি। আর তন্নির পড়াশোনার কি খবর? তন্নি হলো চাচ্চুর ছোট মেয়ে, ক্লাস 3-তে পড়ে। এই তো ভালো। চাচ্চুর সাথে কথা বলতে বলতে বাসায় চলে এলাম। জান্নাত আমার ঘড়িটা কোথায়? জান্নাত কোনো উত্তর না দিয়ে ড্রয়ার থেকে ঘড়িটা বের করে দিল। ধন্যবাদ বউ। জান্নাত কিছু না বলে চোখ রাঙিয়ে চলে গেল। মনে হয় রেগে গেছে। এতদিন পর মেয়েটা রাগ দেখালো। জান্নাতের এমন চেহারা দেখে অনেকটা হাসি পাচ্ছে। তারপর দুজন মিলে নাস্তা করে অফিসের দিকে রওনা দিলাম। আজ অফিসের মিটিং আছে, আর এই 2 দিন আতিক ভাইয়ের আব্বু মানে আঙ্কেল অনেক ভালোবেসে ফেলছে। মানে কাজের জন্য অনেক প্রশংসা করে এবং আমার কাজকে অনেকে ভালোবাসে। অফিসে এসে আঙ্কেলের কাছে গেলাম। স্যার আসবো? আর একদিন যদি স্যার বলো তাহলে এখনই তোমাকে অফিস থেকে বের করে দিব। ঠিক আছে, আর বলবো না। মনে থাকে যেন। জি থাকবে। একটু পর মিটিং, তুমি বরং এটা নিয়ে যাও। জি। আঙ্কেলের সাথে আর কোনো কথা না বাড়িয়ে নিজের কেবিনে এসে নোটটা দেখতে লাগলাম। কিছু সময় পর পিয়ন মিটিং রুমে যেতে বলল, তাই নোটটা নিয়ে রুমে গেলাম। প্রায় 1:30 মিনিট, প্রায় 1.5 ঘন্টা পর মিটিং শেষ হলো। ক্লায়েন্টগুলো আমার বক্তব্য দেখে অনেক খুশি হয়ে প্রশংসা করলো। আঙ্কেলের দিকে তাকাতেই দেখলাম অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। তারপর একে একে সকল ক্লায়েন্ট চলে গেল, আমিও বাইরে আসতে যাব। এমন সময় আঙ্কেল আমাকে দাঁড়াতে বলল। জি আঙ্কেল বলুন। আমার মনে হচ্ছে তুমি এই কাজের জন্য পারফেক্ট নও। মানে? যেটা বললাম সেটাই, তোমাকে এই কাজের জন্য আমাদের অফিসে রাখবো না। কিন্তু আঙ্কেল আমার অপরাধটা কি? তোমার অপরাধ একটাই, তুমি অনেক লিজেন্ড। তাই আমি সিদ্ধান্ত নিছি তুমি কাল থেকে অফিসে সিডি পদে জয়েন করবা। আঙ্কেলের কথা শুনে চোখে জল চলে আসলো। আরে পাগল, কান্না করছো কেন? আমি জানি তুমি এই অফিসকে অনেক কিছু দিতে পারবে, তাই আমি তোমাকে এই পদ দিচ্ছি। আঙ্কেল আমি বুঝতে পারছি না আমি আপনাকে কি বলে ধন্যবাদ দিব। পাগল, ধন্যবাদ দিতে হবে না। আগামীকাল থেকে তুমি সবার স্যার, মনে রেখো। এরপর থেকে মাথার উপর অনেক বড় দায়িত্ব। জি। এখন আমার সাথে চলো। কোথায় আঙ্কেল? তোমার নতুন ফ্ল্যাট দেখাতে। মানে? অফিসের স্যারকে এখনো বাসা ভাড়ায় থাকবে নাকি? চলো এখন। তারপর আঙ্কেলের সাথে গিয়ে একটা ফ্ল্যাট দেখে এসে বাসায় গেলাম। বাসায় যেতে যেতে ভাবলাম জান্নাতকে আজ কিছু বলবো না, কাল সারপ্রাইজ দিব। বাসায় আসার পর জানি তুমি কিছু বলতে চাইছো। কি বলতে চাইছো সেটাও জানি। অফিসের মিটিং ছিল, তাই মিটিং শেষ করে চলে আসছি। ও
জান্নাত আই লাভ ইউ। জান্নাতের মুখ থেকে কি বের হবে সেটার জন্য অপেক্ষা করতে লাগলাম। কি হলো? হ্যাঁ। কথাটার উত্তর না দিলা, কিন্তু আগের মতো থাপ্পড় দাও। তোমাকে এমন দেখতে আমার একদম ভালো লাগে না। জান্নাত কিছু না বলে রান্নাঘরে চলে গেল। দীর্ঘশ্বাস ফেলে বিছানার উপর বসে পড়লাম। কিছু সময় বসে থাকার পর বাথরুমে গেলাম। বাথরুম থেকে ফিরে এসে দেখলাম জান্নাত ফোন হাতে নিয়ে দাঁড়িয়ে আনমনে কিছু একটা ভেবে চলেছে। দাঁড়িয়ে থেকে কি ভাবছো? কিছু না। হাতে ফোন কেন? বলে ফোনটা আমাকে দিল। কেউ কল দিয়েছে? হ্যাঁ। কি বলল? জানি না। আর কিছু না বলে রাগী চেহারা নিয়ে চলে গেল। যা বাবা, আমি আবার কি করলাম? ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই দেখলাম আরোহী কল দিয়েছিল, তাই ওকে কল ব্যাক করলাম। হ্যাঁ বলুন। লিজেন্ড স্যার, আমাদের মিষ্টি না খাইয়েই চলে গেলেন যে? কি বলছেন এসব? আর কিসের মিষ্টি? বারে, আপনি প্রমোশন পেয়ে আমাদের সবার স্যার হয়ে গেলেন, আর এখন বলছেন কিসের মিষ্টি? ও, সময় হলে ঠিকই পাবেন। তো স্যার, কাল কি দেখা হচ্ছে? না, কাল একটু কাজ আছে। ওহ ঠিক আছে। আর ভাবি কিন্তু অনেক সুন্দর করে কথা বলতে পারে। আমি জানি, তারপরেও বলার জন্য ধন্যবাদ। ঠিক আছে, এখন রাখি। বাই। কথা বলা শেষ করে পিছনে ঘুরতেই দেখলাম জান্নাত আমাকে অপরাধীর চোখে দাঁড়িয়ে আছে, সাথে কিছুটা ক্ষিপ্ত রাগী চোখ নিয়ে। জান্নাতের এমন চেহারা কখনো দেখিনি, বিয়ের আগেও না। তবে এই রাগী চেহারাটাই আমার কাছে ভালো লাগছে, কারণ রাখতে রাখতেই একসময় আমাকে খুব বকা দিবে, আর আমি সেদিনের জন্যেই অপেক্ষা করে আছি। কবে সেই দিন আমার জীবনে সুখ বয়ে আনবে। তা বউ, এভাবে রেগে আছো কেন? আপনার চা। তোমাকে কিন্তু হেব্বি লাগছে, সাথে তোমার ওই কপালে ভাঁজ পড়ে থাকাতে আরেকটু বেশি মায়াবী লাগছে। চা নেবেন কি? কখনো তো খাইয়েও দিতে পারো। ধুর। জান্নাত চা রেখে চলে গেল। মনে হচ্ছে মেয়েটা ভালোই রেগে গেছে। চাটা শেষ করে বাইরে এলাম, কারণ দু একজনের সাথে দেখা করতে হবে। বাসার বাইরে আসার পর প্রথমে বাসার মালিকের কাছে গেলাম, কারণ কাল বাসা ছেড়ে দিচ্ছি, সেটা ওনাকে বলতে হবে, আর বাসার ভাড়াটা পরিশোধ করতে হবে। কলিং বেল বাজাতেই দুর্জয় দরজা খুলে দিল। নিলয় ভাইয়া, কেমন আছেন? ভালো। তুমি কেমন আছো? জি, আমিও ভালো আছি। আসুন, ভিতরে আসুন। দুর্জয়, তোমার আব্বু কোথায়? রুমে আছে, আপনি এখানে বসেন, আমি ওনাকে ডেকে আনছি। ঠিক আছে। একটু পর বাসার মালিক আসলো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। তা কি মনে করে বাবা? আসলে আঙ্কেল, কাল থেকে আমি বাসা ছেড়ে দিচ্ছি। কেন, তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? না আঙ্কেল, অফিস থেকে আলাদাভাবে একটা ফ্ল্যাট দিচ্ছে, সেখানেই থাকতে হবে। ও আঙ্কেল, এই মাসে ভাড়াটা। সে কি, এখনো তো মাস শেষ হয়নি, আর কিছুদিন আগেই তো ভাড়া দিলে। আঙ্কেল, আজ মাসের 18 তারিখ। তারপরেও বাবা, এটা কেমন দেখায়? ঠিক আছে আঙ্কেল, মনে করেন আপনার ছেলে টাকাগুলো দিচ্ছে, এবার তো নিন। আঙ্কেলকে অনেকটা জোর করে টাকাটা দিলাম। অন্য সব বাসার মালিকের থেকে এই মানুষটা একেবারে ভিন্ন, অল্পতেই সবাইকে আপন করে নিতেই ভালোবাসে। আঙ্কেলকে বিদায় দিয়ে বাসায় আসলাম। রাতে দুজনে ডিনার শেষ করে চাচুদের ফ্ল্যাটে গেলাম। প্রথমে ভাবলাম জান্নাতকে নিব না, পরক্ষণে কিছু একটা ভেবে জান্নাতকে সাথে নিয়ে চাচুর বাসায় গেলাম। চাচু কেমন আছো? আরে নিলয় যে, ভালো আছি। আসো ভিতরে আসো, তারপর কথা বলি। জি। বসো। জান্নাত মা, তুমিও বসো। চাচু, জান্নাত বরং ভিতরে গিয়ে কথা বলুক, আপনার সাথে কিছু কথা আছে। ঠিক আছে। তারপর চাচি এসে জান্নাতকে রুমে নিয়ে গেল। এখন বলো। চাচ্চু, আগামীকাল বাসা ছেড়ে দিচ্ছি। কেন? চাচ্চুকে সব খুলে বললাম, তাই আর এই বাসায় থাকা হচ্ছে না। ঠিক আছে, সাবধানে থেকো তাহলে। জি, দোয়া করবেন। চাচ্চুর সাথে আরও কিছু সময় কথা বলে জান্নাতকে সাথে নিয়ে বাসায় চলে আসলাম। জান্নাত, তোমার জামা কাপড় গুছিয়ে নাও, এই বাসায় আর থাকা হবে না। তাই জান্নাত আর কিছু না বলে জামা কাপড় প্যাক করে নিল। পরের দিন অফিসের প্যারা নাই, তাই আজ একটু বেশি ঘুমাইলাম। সকাল 9:30টার দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর নাস্তা সেরে নিয়ে ফ্ল্যাটের উদ্দেশ্যে আমি আর জান্নাত রওনা দিলাম। সাথে তেমন কিছু নেওয়া হয়নি, শুধু প্রয়োজনীয় জিনিসপত্র আর দুজনের জামা কাপড়। এই কয়েকদিনে বাসাটা সুন্দর করে সাজাতে যে সকল আসবাবপত্র দরকার ছিল, সেগুলোর অনেকটাই কিনতে সক্ষম হয়েছিলাম ভাবির দেয়া টাকা থেকে।
আর না হলে বুঝতেই পারছেন আমার কি হাল হতো। সে যাই হোক, সেসব আগেই নিলাম না। আগে জান্নাতকে বাসায় রাখবো, তারপর আমি নিজেই গাড়ি করে নিতে পারবো। পাগলিটাকে এত কষ্ট দিব না। যত যাই হোক, একটা মাত্র বউ। ফ্ল্যাটের কাছাকাছি আসতেই জান্নাতের চোখ বেঁধে দিলাম। আমার এমন কাজ দেখে জান্নাত অনেকটা অবাক আর বিরক্তিবোধ ফিল করছে, সেটা আমি বুঝতে পারছি। কিন্তু কথা অনুযায়ী তাকে তো সারপ্রাইজ দিতেই হবে, কারণ আগে আপনাদের কথা দিচ্ছি জান্নাতকে আমি সারপ্রাইজ দিব। জান্নাতকে নিয়ে ফ্ল্যাটটার ভিতরে ঢুকলাম। আঙ্কেলের থেকে গতকালকে চাবিটা রেখে দিয়েছিলাম। ভিতরে ঢোকার পর জান্নাতের চোখের বাঁধনটা খুলে দিয়ে বললাম, বাসাটা কেমন? জান্নাত কিছু না বলে চারপাশ দেখতে লাগলো। কি হলো, কথা বলছো না কেন? বাসা পছন্দ হয়নি তোমার? হয়েছে, কিন্তু হ্যাঁ বলো, কিন্তু কি? কিছু না। ঠিক আছে, আমি পাগলের মতো বলছি। অফিসের মিটিং ছিল সেদিন, আর সেদিন মিটিংটায় কথাগুলো সুন্দর করে উপস্থাপন করায় অফিসের বস প্রমোশন দিয়ে অফিসের সিডি পদে অন্তর্ভুক্ত করে। সেই হিসাবে অফিসের বস এই ফ্ল্যাট আর গাড়ি উপহার দিয়েছে। জান্নাত কথাগুলো একাধারে শুনছিল। ওর চোখ দেখে ঠিক বুঝতে পারছি চোখের কোণে আনন্দের জল চলে আসছে, যেটা যখন তখন বের হয়ে আসতে পারে। ওয়াশরুম কোথায়? উপরে কেন? চোখে কিছু একটা পড়ছে। আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই জান্নাত একটা ব্যাগ হাতে নিয়ে উপরে চলে গেল। ভাগলি একটা। আমি জানি জান্নাত এখন আমাকে ভালোবেসে ফেলছে, কিন্তু সেটা প্রকাশ করে না। কেন করে না সেটার কারণ আমার জানা নেই। সেখানে আর দাঁড়িয়ে না থেকে আমিও অন্য ব্যাগগুলো নিয়ে উপরের বেডরুমে চলে আসলাম। কিছু সময় পর জান্নাত ফ্রেশ হয়ে আসার পর আমি বাথরুমে হতে গেলাম। অনেকটা সময় নিয়ে শাওয়ার নিলাম। বাথরুম থেকে বের হয়ে দেখলাম জান্নাত রুমে নেই। ড্রেস পরে রুমের বাইরে এসে দেখলাম জান্নাত নিচে এসে বাসাটা ঘুরে ঘুরে দেখছে। এই যে বউটা, আজ কি রান্না করতে পারবেন? জান্নাত নিচ থেকে হ্যাঁ সূচক উত্তর দিল। চলো বাজার থেকে ঘুরে আসি। জি। জান্নাতকে সাথে নিয়ে টুকটাক বাজার করে বাসায় এলাম। জান্নাতকে সাথে নিয়ে বাসায় আসার পর বললাম, আমার একটু বাইরে যেতে হবে। ওকে। তুমি বাসায় থাকো, আমি কিছু সময় পর এসে যাব। ওকে। আর কোনো কথা না বলে জান্নাতকে রেখে আগের বাসাটায় গেলাম, কারণ সেখান থেকে জিনিসপত্র আনতে হবে। বাসায় এসে আমি আর চাচ্চু মিলে সবগুলো জিনিসপত্র নিয়ে গাড়িতে তুললাম। তারপর চাচ্চু এবং তার পরিবারকে শেষবারের মতো বিদায় দিয়ে বাসায় চলে এলাম। একে একে সবগুলো বাসায় এনে সোফার উপর বসে রেস্ট নিতে লাগলাম। এমন সময় জান্নাত এলো। কিছু বলবা বউ? আরে বউ, রাগ করছো কেন? আমাকে বউ বলবেন না। বউকে বউ বলবে না তো মামা তো বোন বলবো নাকি? যেটা খুশি বলেন, আমি গেলাম। যা বাবা, এইটুকুতে রেগে গেল। আর কিছু বললো না। আগে হলে তো কষে দুটো থাপ্পড় বসিয়ে দিত। সেই কলেজের দিনগুলোর কথা মনে করতেই আনমনে হেসে দিলাম। তারপর দুজন মিলে লাঞ্চটা করে নিলাম। এভাবে কিছুদিন চলে গেল। নতুন বাসা, তার উপর অনেক বড়, তাই সব কিছু গোছাতে একটু সময় লেগে গেল। এর মধ্যে আর অফিসে যাওয়া হয়নি। ভাবছি আগামীকাল অফিসে যাব, তাই আতিক ভাইকে কল দিলাম। আর হ্যাঁ, এখন আর আঙ্কেল অফিস আসে না, কারণ আতিক ভাই দেশে ফিরেছে। হ্যাঁ নিলয়, বলো কি হয়েছে? ভাই, ভাবছি আগামীকাল থেকে অফিসে যাব। বাসায় পৌঁছানো হয়ে গেছে নাকি? অনেকটাই শেষ। যেটুকু আছে সেটা জান্নাত সামনে নিতে পারবে। ঠিক আছে, কাল তাহলে অফিসে আয়, আমি সব ব্যবস্থা করছি। ঠিক আছে, রাখছি এখন। বাই। সেদিনের মতো দিনটা পার করলাম। পরের দিন, বাসাটা অনেক বড়, তাই হয়তো তুমি বোরিং হবে, সেটার জন্য আগে থেকেই সরি। আর কিছু দরকার হলে কল দিও, আর যদি কল দিতে লজ্জা পাও তাহলে মেসেজ দিও। হুম। জান্নাত, তোমার বাসায় কি কল দিছিলা? না। আমার বাসায়? না। তোমার ইচ্ছা হলে দিতে পারো। এখন আসি, সাবধানে থেকো বাই। জান্নাতের থেকে বিদায় নিয়ে গাড়ি করে অফিসে এলাম। অফিসে ঢুকতেই পুরো টাস্কি খেলাম। খুব সুন্দর করে সাজানো হয়েছে অফিসটা। আরও ভিতরে যেতেই আতিক ভাই প্রথমে বলল, অভিনন্দন আমাদের নতুন সিডি স্যারকে। ভাই, লজ্জা দিচ্ছেন? লজ্জা দিব কেন? তারপর একে একে সবাই অভিনন্দন দিল। সবার সাথে কথা বলে আতিক ভাই আমাকে আমার নতুন কেবিনে বসিয়ে দিয়ে বলল, আজ থেকে তোর উপর আরেকটু বেশি দায়িত্ব পড়বে, আশা করি তুই সেটা পালন করতে পারবি। ইনশাল্লাহ। আর ভাই, দোয়া করো আমার জন্য। সেটা বলতে হবে না, এখন আসি রে। ঠিক আছে। আতিক ভাই চলে যাওয়ার পর আনমনে ভাবতে লাগলাম, কতটা ভালোবাসলে মানুষ এমনটা করতে পারে। সাধারণ কর্মচারী থেকে আজ অফিসের সিডি। সেদিনের মতো অফিস শেষ করে বাসায় আসলাম। ভাবছি জান্নাতকে নিয়ে এখন কোথায় ঘুরতে গেলে কেমন হয়। একদিন অফিস থেকে তাড়াতাড়ি বের হয়ে বিকেলবেলা জান্নাতকে নিয়ে ঘুরতে গেলে মন্দ হবে না। বিয়ের পর থেকে মেয়েটাকে নিয়ে কোথাও যাওয়া হয়নি। বিয়ের পর থেকে এক জায়গা থেকে অন্য জায়গায় শুধুমাত্র দৌড়াতে হচ্ছে। তাই মনে মনে ঠিক করলাম
পরশু জান্নাতকে সাথে নিয়ে ঘুরতে বের হব। জান্নাতকে সাথে নিয়ে ঘুরতে যাব, তাই আজ অফিস থেকে তাড়াতাড়ি বাসায় চলে এলাম। জান্নাত, রেডি হও, ঘুরতে যাব। কেন? তোমাকে নিয়ে কখনো ঘুরতে যাওয়া হয়নি, তাই আজ ঘুরতে যাব। জান্নাত কিছু না বলে রেডি হতে গেল। আমি আগে থেকে রেডি হয়ে নিচে চলে এলাম। নিচে বসে আছি, হঠাৎ রুবেলের কথা মনে পড়তেই আরোহীকে কল দিলাম। হ্যালো আরোহী। হ্যাঁ বলুন। এই, আমাকে আপনি করে বলা বাদ দাও তো। আপনি এখন স্যার, আর স্যারকে তুমি করে বলতে নেই, জানেন না? সেটা অফিসে, এখন আমরা বন্ধু তো। ঠিক আছে বলো। আসলে রুবেল তোমাকে পছন্দ করে। পছন্দ করতেই পারে, এতে বলার কি আছে? তোমাকে বিয়ে করতে চাই সে। কাকে বিয়ে করবে? তোমাকে। আমাকে বিয়ে করবে রুবেল? সুখী হতে পারবে না কখনো। কেন হতে পারবে না? সেসব অনেক কথা। আর রুবেলকে বারণ করে দিও যেন এসব নিয়ে আর বেশি কিছু না ভাবে। ওকে, না বললে আমাকে তো বলতে পারো। তোমরা হয়তো জানো না, আমার পরিবার বলতে আমি আর আমার ছোট একটা বোন। অনেক আগেই আব্বু আম্মু মারা গেছে, তখন থেকেই ছোট বোনটার দায়িত্ব আমার কাঁধে। আমি কখনো আমার বোনকে ছেড়ে যেতে পারবো না। তো এটা নিয়ে রুবেলের সাথে কথা বললেই তো সব ঠিক হয়ে যাবে। হবে না। কেন? কারণ কোনো পরিবার চাইবে না ছেলের বউয়ের বাসার কাউকে পরিবারের সদস্য বানাবে না, হোক সেটা যে কেউ। ঠিক আছে, আমি রুবেলের সাথে কথা বলে তোমাকে জানাবো। ঠিক আছে। এখন রাখছি, বাই। বাই। আরোহীর সাথে কথা বলা শেষ করে কলটা কেটে দিলাম। বসে থেকে ফোন টিপছি, হঠাৎ উপরের দিকে তাকাতেই পুরাই টাসকি খেলাম। হ্যাঁ, জান্নাত উপর থেকে নিচে নামছে। নীল শাড়ি, হাতে কয়েক প্রকার চুড়ি, কপালে নীল টিপ, ঠোঁটে হালকা লিপস্টিক, মনে হচ্ছে ময়দাটাও নিছে। ময়দা মানে মেকআপ। জান্নাতকে এমন সাজে দেখে যে কেউ ফিদা হয়ে যাবে, আর আমি তো সেই আগে থেকে ফিদা হয়ে আছি। বাসায় পরি আসলো কোথা থেকে? মানে তোমাকে একদম পরীর মতো লাগছে। ও, তবে মুখে ওইসব আটা ময়দা না মাখলেও পারতে। জান্নাত কিছু না বলে রাগীর চেহারা নিয়ে চুপ করে গেল। ভাবলাম রাগালে কিছু একটা বলবে, কিন্তু না, উল্টো চুপ হয়ে গেল। অনেকেই জানে অনুভূতি প্রকাশের আরেক নাম নীল শাড়ি। জান্নাতকে এমন সাজে কখনো দেখিনি। এখন যাওয়া যাক। না। কেন? ওয়েট। বলে দৌড়ে রুমে চলে গেল। এই মেয়ের আবার কি হলো? আটা ময়দা ধুতে গেল নাকি? এই মেয়ে যে জেদি, মুখ ধুতেও ভাববে না। হঠাৎ জান্নাত উপর থেকে নিচে নামলো। মুখের দিকে তাকাতেই দেখলাম মুখ ধয়নি। কিছু বলবো তার আগেই জান্নাত বলল, এটা পড়লে খুশি হব। কি আছে এটাতে? আনমনে ব্যাগটা খুলতেই দেখলাম একটা নীল কালারের পাঞ্জাবি। জান্নাতের এমন কাজ দেখে একটু নয়, অনেক অবাক হলাম। এটা তুমি কোথায় পেলে? অনলাইনে অর্ডার করেছিলাম। স্বামী বলে মেনে নিছো, নিয়ে থাকলে বলো, স্বামীর অধিকারটুকু অন্তত আদায় করি। জান্নাত চোখ রাঙিয়ে তাকাতেই বুঝলাম মেয়েটা রেগে গেছে, তাই কোনো কথা না বলে পাঞ্জাবিটা পরে নিলাম। চলো এবার। জান্নাতকে নিয়ে গাড়িতে ওঠার পর ড্রাইভ করতে লাগলাম। বাসা থেকে একটু দূরেই সুন্দর একটা পার্ক আছে, তাই সেখানে রওনা দিলাম। এর মাঝে আর কোনো কথা হয়নি। পার্কে এসে গাড়ি রেখে জান্নাতকে সাথে নিয়ে হাঁটতে লাগলাম। আশেপাশের লোকজন অবাক হয়ে তাকিয়ে আছে। কি ভাবছেন জান্নাতকে দেখে? একদম ভুল ধরেছেন। আসলে লোকজন আমাকে দেখে হাসছে, কারণ আমি একাই পাগলের মতো কথা বলছি আর জান্নাত চুপ করে আছে। ওনাদের এমন অবাক হয়ে তাকিয়ে থাকা দেখে জান্নাত পূর্ণিমার রাতের চাঁদের মতো মিটমিট করে হাসছে। এত হাসার কিছু নেই। বউয়ের সামনে পাবলিক স্বামীকে পাগল বলছে, এতে তার সামান্যতম কোনো ভ্রুক্ষেপ নেই। আমি কি বলছি ওনাদের তাকিয়ে থাকতে? কিন্তু কারণটা তো তুমি। ও, চলো ওদিকটাই গিয়ে বসি। জান্নাতকে সাথে নিয়ে একটা স্থানে বসলাম। এদিকে প্রায় সন্ধ্যা হয়ে এলো। হঠাৎ করে কারো কান্নার আওয়াজ কানে আসতেই দুজনেই স্তব্ধ হয়ে গেলাম। এই সন্ধ্যার সময় কে কান্না করে? তবে কান্নার আওয়াজটা মেয়েদের মতো। জান্নাত উঠে দাঁড়িয়ে এদিক ওদিক দেখতে লাগলো। কান্নার আওয়াজটাকে স্পষ্ট করে শুনলাম। তারপর যেদিক থেকে আওয়াজটা আসছিল সেদিকে যেতেই দেখলাম একটা মেয়ে কান্না করছে। আনুমানিক বয়স 18 কিংবা 19 হবে। অন্ধকার নেমে আসছে, তাই চেহারা ভালো করে বোঝা যাচ্ছে না। কিছু জিজ্ঞাসা করার আগে জান্নাত বলল, এই মেয়ে কাঁদছো কেন? মেয়েটা কিছু না বলে আমাদের দিকে তাকালো। কি হলো? কিছু বলছো না? তোমার নাম কি? অবন্তী। এখানে কেন তুমি? পালিয়ে আসছি। কেন? আজ আমার বিয়ে ছিল। তো বিয়ে থেকে পালালে কেন? কারণ ছেলেটা নেশাখোর এবং অনেক মেয়ের সাথে বাজে সম্পর্কে লিপ্ত।
কিন্তু তুমি এভাবে এখানে বসে আছো কেন? তাহলে কোথায় যাব? তোমার কোনো আত্মীয়ের বাসায়। সবাই মিলে জোর করে বিয়ে দিচ্ছে। অবন্তী, আমাদের সাথে চলো। কোথায় যাব আমি? ভয় পেও না, তোমাকে তোমার বাসায় নিয়ে যাব না। আমাদের সাথে চলো, এখানে তোমার একা থাকা ঠিক হবে না। মেয়েটা কিছু একটা ভাবার পর আমাদের সাথে আসতে রাজি হলো। তারপর তিনজনে মিলে বাসায় চলে এলাম। জান্নাত অবন্তীকে সাথে নিয়ে একটা রুমে গেল। একটু পর ওকে ফ্রেশ হয়ে জান্নাত অবন্তীকে নিয়ে আসলো। এখন শুরু থেকে সব বলো। আমি যখন ক্লাস 8-এ পড়তাম তখন আমার মা না ফেরার দেশে চলে যায়। তখন অনেক কষ্ট পেয়েছিলাম, কারণ তখন একমাত্র আমার মা ছিল বেস্ট ফ্রেন্ড। সবকিছু তার সাথে শেয়ার করতাম। যখন আমি ক্লাস 9-এ উঠি তখন আমার বাবা অন্য একটি মহিলাকে বিয়ে করেন। এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না, কিন্তু তারপর থেকেই শুরু হয় আমার উপর অত্যাচার। সারাদিন স্কুলে থাকার পর বাসায় এসে একটু বিশ্রামও নিতে পারতাম না। আমার সৎমা আমাকে বাসার সব ধরনের কাজ করাতো। কিছু বললেই সেদিনের মতো শুধু থাপ্পড় খেয়ে দিনটা পার করতে হতো। সেদিন আর কোনো খাবার দিত না, তাই কিছু বলতাম না। আব্বুকে অনেক বলেছি আমাকে এই মহিলাটা অনেক অত্যাচার করে। প্রথম আব্বু আমার সৎমাকে বকা দিলেও পরে আর কিছু বলেনি। তখন কিছু বললে আমাকে তিনি বকা দিতেন, তাই ভয়ে আব্বুকেও কিছু বলতাম না। অনেকবার আত্মহত্যার চেষ্টা করছি, কিন্তু করতে পারিনি। আত্মহত্যা যে মহাপাপ, সব মুখ বুঝে সহ্য করতাম। কিন্তু কিছুদিন আগে আমার বিয়ে ঠিক হয়। জানতে পারি যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে তার বাবার মোটামুটি অনেক টাকার মালিক। বাবার টাকায় ফুটানোর জন্য সব রকম নেশায় মেতে থাকে। আরো ভালো করে খোঁজ নিয়ে জানতে পারি অনেক মেয়ের সাথে। এটুকু বলতে কান্না করে দিল। কান্না করো না, তোমাকে আর ওইসব কিছুই সহ্য করতে হবে না। কিন্তু তুমি কি করবে? কিছুই না। অবন্তী, আজ থেকে এই বাসায় থাকবে। কি রে, থাকবি না? অবন্তী জান্নাতকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। জান্নাতের দিকে তাকাতেই দেখলাম জান্নাত নিজেও কান্না করছে। অবন্তী, আমার বোন হতে কি তোমার কোনো সমস্যা আছে? না। জান্নাতের বুকে মাথা রেখে বলল, তাহলে তুমি আমার আজ থেকে বোন। আমাকে তুই করে বলতে পারো। ঠিক আছে, জান্নাত যাও, ওর ইচ্ছা মতো একটা রুমে নিয়ে যাও। আমি বেডরুমে গেলাম। হুম। জান্নাত ওকে নিয়ে রুম দেখাতে লাগলো, আর আমি রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে রুমে এসে দেখি জান্নাত ড্রেস চেঞ্জ করছে। আমি কি রুমে থাকবো? আপনি? হ্যাঁ আমি। কেন থাকতে পারি না? আমি ড্রেস চেঞ্জ করব। তো করো, বারণ করেছে কে? আপনি বাইরে যান। যদি না যাই? ঠান্ডা বেবি ঠান্ডা, ভয় পেও না। আমি বাইরে যাচ্ছি, তুমি ড্রেস চেঞ্জ করো। কারণ আমি তো তোমার কেউ না, আমি তো বাইরের মানুষ। আর কোনো কথা বলে বাইরে চলে এলাম। কথাগুলো যখন বলছিলাম জান্নাত অনেকটা চুপসে গেল। জানি না তার মনে আবার কি ভর করছে, কিন্তু যাই হোক, আজ অনেকটা কথা বলছে আমার সাথে, এটাই অনেক। নিচে বসে আসছি, একটু পর অবন্তীকে সাথে নিয়ে জান্নাত নিচে এলো। ও আপনাদের বলতে ভুলে গেছি, আসার পথে হোটেল থেকে রাতের খাবার সাথে নিয়ে আসছি। তারপর তিনজনে মিলে খাবার শেষ করে রুমে গিয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন অফিসে গিয়ে হাতের কাজ শেষ করে রুবেলকে ডেকে নিজের কেবিনে আনলাম। তারপর আরোহীর বোনের কথা বললাম, তুই কি ওর বোনকে তোর নিজের পরিবারের সদস্য হিসেবে রাখতে পারবি? পারবো। নিজের বোনের মতো স্নেহ ভালোবাসা দিবি? ভাই, আমি সব রাজি। তুই শুধু আরোহীকে বল আমার কথা। তোর কথা বলেছি। কি বলেছে? বলছে এইসব নিয়ে যেন তুই আর কিছু না ভাবিস, মানে সব শেষ। ও যাই বলুক, তোকে আমার কাজটা করতেই হবে। প্লিজ ভাই, কর না। অফিসে আমি তোর স্যার। সে যাই হোস, ভাই কিংবা স্যার, আরোহীকে রাজি করা প্লিজ। ঠিক আছে, আমি দেখছি। দেখা দেখি না, তুই ওকে রাজি করবি ব্যাস। ঠিক আছে, এখন তুই কাজ কর, যা। ঠিক আছে। ভাইয়া, ভাবি তোমার সাথে তেমন কথা বলে না কেন? অনেক দিন আগে ঝগড়া হয়েছে তাই। এখনো মিটমাট হয়নি? না। তুমি তাহলে ভাবিকে সরি বলো। বললেও কিছু না বলে চুপ থাকে। ও, তোর নতুন কলেজ কেমন লাগছে? খুব ভালো। কোচিং করে নিয়ে কোনো চিন্তা করছিস? আমি কোচিং করব না ভাইয়া। কেন? ভাবি তো আছে, তার কাছেই পড়বো। কথা বলছি এমন সময় নাস্তা দিয়ে জান্নাত টেবিলে আসলো। কি নিয়ে কথা হচ্ছে অবন্তী? তোমাকে নিয়েই ভাবি। আমাকে নিয়ে? ভাবি। কি বলা হচ্ছে তাহলে? ভাইয়া বলছে কোথায় কোচিং করব, তাই বলছে আমি তোমার কাছেই পড়বো। পড়াবে না আমাকে? অবশ্যই পড়াবো। সবাই সবার জন্য, শুধু আমি কারো হতে পারলাম না। আমার কথা শুনে জান্নাত চুপ হয়ে গেল। হয়তো আমি কিছু না বললে অবন্তীর সাথে কথা বলতো। ধুর, ওদের কথা বলার মাঝে আমার কথা বলাই ভুল হয়েছে। চুপচাপ সবাই খেয়ে নিল। আর হ্যাঁ, আপনাদের বলা হয়নি, অবন্তী ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করে। জান্নাতের ইচ্ছা অনুযায়ী
ওকে কলেজে ভর্তি করা হয়েছে। প্রথম দিকে অবন্তী পড়তে চায়নি, কিন্তু ও পড়াশোনায় যথেষ্ট ভালো, তাই জান্নাতের বকুনি খেয়েই পড়াশোনা করতে রাজি হয়েছে। অন্যদিকে জান্নাতেরও ভালো হয়েছে, এখন আর সারাদিন বাসায় একা থাকতে হয় না। আবার জান্নাতকে মাঝে মাঝে রান্নার কাজেও সাহায্য করে। যদিও জান্নাত ওকে বারণ করে, তবে সব দিক থেকে বিবেচনা করলে অনেক ভালোই হয়েছে। নাস্তা শেষ করে অফিসের জন্য রেডি হয়ে বাইরে এলাম। কিছু সময় পর অবন্তী এলো। লেট করলি কেন? ভাবির সাথে কথা বলছিলাম। ও, এখন চলো। গাড়িতে উঠে ড্রাইভ করতে লাগলাম। ভাইয়া, একটা প্ল্যান বলি। কিসের প্ল্যান? তোমার আর ভাবির জন্য। বল। তোমার কোনো মেয়ে ফ্রেন্ড আছে? মেয়ে ফ্রেন্ড কেন আবার? গেমটাতে তো একটা মেয়ে লাগবে। আরে কিসের গেমের কথা বলছিস তুই? ওকে শোনো, আমি জানি তোমার আর ভাবির সম্পর্ক ততটা ভালো না। তুমি ভাবিকে ভালোবাসো, তবে এটা নয় যে ভাবি তোমাকে ভালোবাসে না, সেও বাসে, কিন্তু প্রকাশ করে না। তাই এটা প্রকাশ করার জন্য একটা গেম খেলতে হবে। তুমি তোমার একটা ফ্রেন্ডের সাথে প্রেমের অভিনয় করবে, আর সেটা ভাবি আস্তে আস্তে জানবে। তখন সে আপনা আপনি বলবে। আর যদি না হয়? 100% হবে। খুব পাকা হইছিস। নাম, তোর কলেজে চলে এসেছি। নামছি, তবে প্ল্যানটা ভেবে দেখতে পারো। অবন্তী নেমে গেল। অবন্তী নেমে যাওয়ার পর ড্রাইভ করতে লাগলাম। প্রতিদিন এমনটাই হয়। সকালে নাস্তা করে অবন্তী ওর কলেজে নামিয়ে দিয়ে অফিসে যায়। আজকেও তেমনটাই হলো। অফিসে বসে কাজ করছিলাম, কিন্তু একজনের ডাকে সামনে তাকালাম। স্যার, আসবো? আসো। স্যার, এই ফাইলটা কমপ্লিট করার কথা ছিল। শেষ? জি স্যার। আপনি বসুন, আমি দেখছি। জি স্যার। ফাইলটা দেখতে শুরু করলাম। সবটাই ঠিক আছে, কিন্তু লাস্টের দিকে প্রফিটটা কম হয়ে যায়। তাই মিমকে বুঝিয়ে দিলাম কিভাবে কি করতে হবে। মিম ফাইল নিয়ে চলে গেল। তারপর আবার কাজে মন দিলাম। হঠাৎ পিয়ন এসে বলল বড় স্যার ডাকছে। তাই আতিক ভাইয়ের কেবিনে গেলাম। ভাই ডেকেছো? কেমন আছিস? ভালো, তুমি? ভালোই। একটা কথা ছিল। হ্যাঁ বলো। সামনের মাসে একটা মিটিং আছে। তো এটা আলাদা করে বলার কি আছে? আরে পাগল, যদি এই মিটিংয়ে আমরা তাদের ইমপ্রেস করতে পারি, তাহলে মার্কেটে আমাদের অনেক খ্যাতি অর্জন হবে। এখনো তো অনেক দেরি। কিন্তু তোকে আগে থেকে বলে রাখলাম। ঠিক আছে, ফাইলটা কি তোমার কাছেই? না, বাসায় আছে। আগামীকাল নিয়ে এসো। ঠিক আছে। আতিক ভাইয়ের সাথে আরও কিছু সময় কথা বলে কেবিনে চলে আসলাম। লাঞ্চ টাইম। আসবো? আয়। চল। কোথায়? আরোহীকে আজ বলার কথা ভুলে গেছিস? এই রে, একদম মাথায় ছিল না। তো এখন চল। আরোহী কোথায়? লাঞ্চ রুমে। ঠিক আছে চল। আজ আরোহীকে সবকিছু বোঝানোর কথা ছিল, কিন্তু কাজের জন্য একটুকু মনে ছিল না। রুবেলের সাথে লাঞ্চ রুমে এলাম। আমাদের রেখে চলে আসা হয়েছে, তাই না? এখন তো আপনি স্যার, আর স্যার হয়ে আগে করিনি বুঝি? করেছেন তো। তো এখনো করব। তারপর তিনজনে বসে লাঞ্চ করতে লাগলাম। বল। কি বলবে? ওই ভালো জানে। কি জানি। আমি বলছি, আরোহী রুবেল তোমাকে অনেক ভালোবাসে। আমি তোমাকে আগেই বলেছি। আমিও শুনেছি, কিন্তু আমি রাজি। তোমার বোন মানে আমারও বোন, আর এটা নিয়ে আমার বাবা মায়ের সাথেও কথা হয়েছে। কিন্তু এটা হয় না। কেন হয় না? আমার বোনটা এখনো পড়াশোনা করে। ওকে বড় করতে আমার অনেক সময় লাগবে, অনেক ক্রাইসিসে পড়তে হবে, যেটা হয়তো তোমার পরিবারের কেউ মানবে না। দেখো আরোহী, তোমাকে আগেই বলছি, আমার পরিবার এটা মানতে রাজি। তুমি তো জানো, আমার পরিবার বলতে বাবা মা আর আমি। সেখানে তোমার থাকলে আমাদের পরিবারটা আরো বেশি সুন্দর লাগবে। কিন্তু কোনো কিন্তু নয়, এখন তুমি হ্যাঁ বা না বলবে। আমি বুঝতে পারছি, আমার সামনে বলবে না। তোমরা কথা বলো, আমার লাঞ্চ শেষ, আমি যাই। তারপর তুমি ওকে তোমার মনের কথাগুলো বলো। সেখান থেকে কেবিনে চলে আসলাম। হঠাৎ জান্নাতের কথা মনে পড়তেই কল দিলাম, কারণ আজ লাঞ্চ টাইমে কল দেওয়া হয়নি। কল দেওয়ার সাথে সাথে রিসিভ করলো। এতই যদি অপেক্ষা করো, কল দিলেই তো পারতে। কেন? এই যে আমার কলের জন্য অপেক্ষা করো। কে বললো আমি অপেক্ষা করি? তাহলে তুমি অপেক্ষা করো না? না। তাই বুঝি। আর কেন অপেক্ষা করব? এই যে আমি তোমার স্বামী হিসেবে প্রতিদিন লাঞ্চের কথা বলি, তারপর তুমি খাও। না বললেও খাবো। তাহলে আজ খেয়ে নাও। আপনি খাবেন না? না, আজ আর খাবো না। কেন? কারণ এইমাত্র খেয়ে আসলাম। বলেন। খেয়ে নাও।
জান্নাত কিছু না বলে কেটে দিল। তারপর আবার কাজে মন দিলাম। হঠাৎ অবন্তীর প্ল্যানের কথা মনে পড়তেই মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। কিন্তু প্ল্যান অনুযায়ী তেমন কেউ যে যাকে নিয়ে জান্নাতের সাথে গেমটা খেলবো, এসব ভাবতে ভাবতেই রুবেল আর আরোহী কেবিনে ঢুকলো। থ্যাঙ্কস ভাই। হয়েছে কাজ? হ্যাঁ। আলহামদুলিল্লাহ। আমরা তাহলে এখন যাই। বলে চলে যেতে লাগলো। কিছু একটা মনে করে দাঁড়ালাম। দাঁড়াও, হ্যাঁ বল। তোদের সাথে কিছু কথা আছে। আমাদের সাথে? বিশেষ করে তোমার সাথে। বলো। অবন্তীর দেয়া প্ল্যানটা বললাম। কিন্তু ভাবি যদি জানতে পারে? সেটার জন্য নিখুঁত পরিকল্পনা করতে হবে। আমাকে কি করতে হবে? তারপর আরোহী এবং রুবেলকে সব বললাম। সেদিনের মতো অফিস শেষ করে বাসায় চলে আসলাম। জান্নাত, তোমার সাথে কথা আছে। তুমি কি আমাকে স্বামী হিসেবে আদৌ মানো? কি হলো, কথা বলছো না কেন? কি বলবো? তুমি কি খুশি নাও আমার জীবনে? আমি রান্নাঘরে গেলাম। না, তুমি কোথাও যাবে না। জান্নাত দাঁড়িয়ে রইল। কি হলো, কথা বলছো না কেন? তারপরেও জান্নাত চুপ করে রইল। এমনভাবে জান্নাতকে চুপ থাকতে দেখে রেগে বাথরুমে চলে আসলাম। এভাবে আর কতদিন চলবে? বিয়ের প্রায় 1.5 বছর হয়ে গেছে। স্বামী স্ত্রীর মানে শুধুমাত্র টুকটাক কথা বলাকে বোঝায় না। দুজন দুজনের সাথে সবসময় সব কিছু শেয়ার করবে। একজনের ভুল হলে আরেকজন চোখে আঙুল দিয়ে সেই ভুলটা ধরিয়ে দিবে। কিন্তু জান্নাত আমার কেমন বউ, ইচ্ছা হলে সে উত্তর দিবে, আর ইচ্ছা না হলে নয়। কিভাবে সারা জীবন থাকবো আমরা? বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখলাম জান্নাত রুমে নেই। সেসব আর চিন্তা না করে রেস্ট নিলাম। রাতে আর খাবার খেলাম না। ভাইয়া, রাতের খাবার খাবি না? না, তোরা খেয়ে নে। কেন? এমনি ভালো লাগছে না। কিন্তু অবন্তী আমার কথা বলতে ভালো লাগছে না। অবন্তী কিছু না বলে চলে গেল। কিছুক্ষণ পর জান্নাত রুমে এলো। হয়তো সে নিজেও খায়নি। ওসব আর চিন্তা না করে ঘুমিয়ে গেলাম। এই কয়েকদিন জান্নাতকে ইচ্ছে মতো অবহেলা করছি। বাসায় এসে আগের মতো কথা বলি না। বাসায় ঠিক মতো নাস্তা বা ডিনার করি না। জান্নাত যেমন আগে বোবার মতো ব্যবহার করত, ঠিক আমিও তেমনটাই আচরণ করছি। তবে এখন প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে। সকালে ঘুম থেকে উঠে আরোহীকে মেসেজ দিয়ে শাওয়ার নিতে গেলাম। এখন বলি আপনাদের, সেদিন অবন্তীর প্ল্যানটা অনেক ভাবাচ্ছিল, তাই ওর প্ল্যান অনুযায়ী কাজ করছি। আরোহীকে যে মেসেজ দিলাম সেটাই লেখা ছিল, এখন কল দিয়ে বলতে পারো। মেসেজটা যাওয়ার পর মেসেজ ডিলিট করে দিয়ে এখন বাথরুমে। শাওয়ার নেওয়ার পর রুমে আসতে দেখলাম জান্নাত আমার ফোনটা হাতে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে কাজটা হয়েছে। জান্নাতকে এমন দেখে বললাম, দাঁড়িয়ে আছো কেন? কেউ একজন কল দিয়েছিল। কি বলে? আপনি কেমন আছেন, কি করছেন, এসব। ও, দেখি দাও। ফোনটা হাতে নিয়ে দেখলাম সত্যি আরোহী কল দিয়েছিল। তাই কল ব্যাক করে বেলকনিতে চলে এলাম। হ্যাঁ বলো। কি করছো বাবু? এই তো বাবু, অফিসের জন্য রেডি হই। তুমি কি করছো? আমি তো আমার বাবুটার কথাই চিন্তা করছিলাম। তাই বুঝি। আরোহীর সাথে হেসে হেসে কথা বলতে লাগলাম। কথা বলা শেষ করে কল কেটে দিয়ে রুমে এসে দেখি জান্নাত ঠিক আগের জায়গায় দাঁড়িয়ে আছে। ভালো করে লক্ষ্য করতে দেখলাম চোখের কোণে নোনা জল জড়ো হয়ে গেছে। এমনটা দেখে অনেক হাসি পাচ্ছিল, কিন্তু এখনই সব বলার সময় হয়নি। যখন জান্নাত বুঝতে পারবে সেদিন ঠিকই আমাকে বলবে। রেডি হয়ে নিচে এলাম। এতক্ষণে জান্নাত সকালে নাস্তা বেড়ে দিয়েছে, কিন্তু আমি বাসায় নাস্তা করব না। কারণ জান্নাতকে বোঝাতে হবে এতদিন সে শুধুমাত্র ভুল করে এসেছে। ভাইয়া, নাস্তা করবি না? না। কেন? বাইরে খেয়ে নিব। বাইরে কেন? একটা কলিগকে কথা দিয়েছি তাই। আর অবন্তী, তোর সাথে কথা আছে, বাইরে আয়। ঠিক আছে, চলো। বাইরে এসে, হ্যাঁ ভাইয়া, বলো। কেমন হচ্ছে? ফাটাফাটি। তুই কিছুদিন কলেজে যাওয়া বন্ধ দে। কেন ভাইয়া? যদি জান্নাত বাসায় একা থাকতে কিছু একটা করে ফেলে, তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। তুমি এটা নিয়ে একদম চিন্তা করো না। যেটা বললাম সেটা করিস। ঠিক আছে। আমি গেলাম। সাবধানে যেও। কথা বলা শেষ করে অফিসের দিকে রওনা দিলাম। আমাকে কষ্ট দেওয়া জানো, তুমি এবার হাড়ে হাড়ে টের পাবা। রেস্টুরেন্ট থেকে রান্না করে অফিসে গেলাম, অন্যদিকে বাসায়। অবন্তী, তোকে নিলয় কি বলল? তেমন কিছু না ভাবি। আমি জানতে চাইছি কি বললো ও। আসলে ভাবি, কলেজে কয়েকটা ছেলে কয়েকদিন ধরে আমাকে বিরক্ত করছিল। এটা ভাইয়াকে বলাতেই বলল কিছুদিন কলেজে যেতে হবে না। ভাইয়া নাকি প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলবে। ও। আসো, নাস্তা করি এখন। তুই কর, আমার ভালো লাগছে না। একটু তো খেয়ে নাও, না হলে তো অসুস্থ হয়ে পড়বে। তখন কি হবে? কিছু হবে না, আমি উপরে গেলাম। জান্নাত আর কিছু না বলে উপরে চলে গেল।
অফিসে এসে কিছুটা সময় কাজ করার পরে অবন্তীকে কল দিলাম। কোথায় আছিস? বাসায় ছাড়া কোথায় যাব শুনি? তোর ভাবি কোথায়? রুমে আছে। সকালের নাস্তা করেছে? না রে, তোর এমন আচরণ দেখে মন খারাপ করে আছে। অনেক মোটা হয়ে গেছে, একদিন না খেলে কিছুই হবে না, বরং আমারই লাভ হবে। ভাইয়া, আমি কিন্তু ভাবিকে বলে দিব। বললে আমিও মাইর খাবো, সাথে তুইও। অপরদিকে কাজটার কিচ্ছু হবে না। সেইটা ঠিক। ঠিক আছে, এখন বাই। হুম। অবন্তীর সাথে কথা বলে কলটা কেটে দিয়ে আতিক ভাইয়ের কেবিনে গেলাম। ভাই আসবো? হ্যাঁ আয়। ফাইলটা তো আজ দেওয়ার কথা ছিল। আব্বু ফাইলটা দেখছেন, সাথে আমিও দেখেছি। আর এখন তোরা পালা। তবে এখন সব কিছু তোর উপর নির্ভর করবে। আমাকে বিশ্বাস করতে পারো। বিশ্বাস করি বলেই এত বড় কাজটা তোকে দিছি। সেটা জানি ভাইয়া। আচ্ছা, জান্নাতের কি খবর? চাকা ছাড়া গাড়ির মতো। তোর কি কখনো মজা করা যাবে না? আগের থেকে অনেক কমিয়ে দিয়েছি। বাসায় কারোর সাথে কথা বলেছিস? না ভাই, কোনো যোগাযোগ নেই তাদের সাথে। ও, দোয়া করি খুব তাড়াতাড়ি তোকে এবং জান্নাতকে তোর আব্বু মেনে নিবে। সেই আশায় এখনো আছি। আচ্ছা ভাইয়া, এখন আমি যাই। ঠিক আছে। আতিক ভাই রুম থেকে এসে কাজ করতে লাগলাম। অফিস শেষ করে আরোহী এবং রুবেলের সাথে কথা বলে বাসায় আসলাম। বাসায় এসে সোজা ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি জান্নাত রেগে আছে। ওর রাগটাকে তখনই বুঝে ফেলছি। এক হাতে আমার ফোন আর অন্য হাত দিয়ে বিছানার চাদর কামড়ে ধরে থাকা। তুমি এখানে বসে কি করছো? আমার রুম, আমি যা ইচ্ছা করব। জানতেও কি পারবো না? না, পারবেন না। আর সব সময় এত মেয়ে মানুষ কল দেয় কেন? অফিসের কলিগ দিতেই পারে। তাই বলে জানু বাবু বলবে? মজা করে বলছে। জান্নাতকে আর কিছু না বলে ড্রেস চেঞ্জ করতে লাগলাম, কারণ আমি জানি আমার এখন চেঞ্জ করা দেখে জান্নাত রুম থেকে বের হয়ে যাবে। তাই চেঞ্জ হতে লাগলাম, কিন্তু জান্নাতের দিকে তাকিয়ে দেখলাম এখনও রুমেই আছে। কি হলো, বাইরে যাবে না? বাইরে কেন যাব? আমি চেঞ্জ হব। তো আমি কি ধরে রেখেছি? যত সব। বেশ রেগেই জান্নাত রুম থেকে বের হয়ে গেল। ভালোই মেডিসিন লাগাতে সক্ষম হয়েছি। আর হয়তো 2-1 দিন এমন ওষুধ লাগাতে পারলেই সব ঠিক হয়ে যাবে। রাতে ডিনার করার সময় জান্নাতের সাথে তেমন কথা বললাম না। অবন্তী, সবজির প্লেটটা এদিকে দে তো। জান্নাত এগিয়ে দিল। না থাক, এটা আর নিবই না। আমি দিয়েছি তাই? অবন্তী, আমার খাওয়া শেষ। খাবার খাওয়া শেষ করে রুমে এসে বেলকনিতে আরোহীর সাথে কথা বলতে লাগলাম। প্রথম দিকে অফিসের কথা বললেও যখন রুমে কারো উপস্থিতি টের পেলাম, মনে হচ্ছে জান্নাত এসেছে। তাই শুরু করলাম আমাদের অভিনয়। হ্যাঁ বাবু, বলো। তোমার আবার হঠাৎ কি হলো? ওপাশ থেকেই যাই বলুক, জান্নাত কিছুই শুনতে পাবে না। কি বললে? আজকের মতো কালকেও সকালের নাস্তা রেস্টুরেন্টে করবে? জান্নাত এসেছে নাকি? গো পাগলি। তা ডার্লিং, কি করছো এখন? এই তো তোমার সাথে কথা বলছি। তোমার যেটা ইচ্ছা বলো, অন্তত ফোনে তোমার সাথে প্রেমের অভিনয় করতে পারবো না। তাই বুঝি? তা কি করলে তুমি খুশি হবে? রুবেলের সাথে বিয়ে হলে। ঠিক আছে, তাই হবে। আগামীকাল রেডি থেকো। রেস্টুরেন্টে দুজন সকালে নাস্তা করব। তুমি একাই খেও, আমার জন্য রুবেল আছে। ঠিক আছে, এখন রাখছি। কথা বলা শেষ করে ঘুরতেই দেখলাম জান্নাত দাঁড়িয়ে আছে। এটা অবশ্য আগে থেকে জানতাম, তাই একটু চমকে ওঠার মতো ভাব নিলাম। তো তুমি এখানে? কার সাথে কথা বলছিলেন? অফিসের কলিগ। কলিগদের সাথে কথা বলা ঠিক আছে, কিন্তু ওইসবের মানে কি? কিসের কথা বলছো? কি বলছি বুঝতে পারছেন না? না তো, খুব ভালো করেই জানি। সকালের নাস্তা, জানু বাবু, এসবের মানে কি? মানে কিছুই না। আর আমি এখন ঘুমাবো। জান্নাতকে কিছু বলার সুযোগ না দিয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন গতকালের মতোই ঠিক আজকেও একই ব্যবহার জান্নাতের সাথে করলাম। তবে আরোহীকে বলেছি একটু বেশি টাইট দিতে। বাথরুম থেকে বের হয়ে দেখলাম জান্নাত রুমে বসে চোখের জল ফেলছে। কি হলো, কান্না করছো কেন? কই না তো। তাহলে চোখে জল কেন? চোখে হয়তো কিছু পড়েছে। ও, রেডি হয়ে নাস্তা না করে অফিসে গেলাম। অফিসে যাওয়ার পর আরোহীকে রুমে ডাকলাম। স্যার আসবো? আসো। বলেন স্যার। অফিসের কাজ না? ওহ, বলো কি বলবে। জান্নাতকে কি বলছো আজ? জান্নাতকে কিছু বলিনি, সব তো তোমাকে বলেছি। কি বলেছো? এই যে আমার আর তোমার বিয়ে কবে হবে। আল্লাহ, এসব কি বলো তুমি? ওই চুপ থাকো, নিজেই বলো বেশি করে টাইট দিতে। এখন বলছে আমি কি বলছি। তাই বলে বিয়ের কথা বলবে? তো কি বলবো? কোথাও ঘুরতে যাওয়ার কথা বলবে? এটা বললে তোমার বউ তোমার হাত পা ভেঙে বাসায় রেখে দিবে। ও, শোনো, আগামীকাল একটু ইমোশনাল হয়ে কথা বলবো। আমার দৃঢ় বিশ্বাস কাল সব ঠিক হয়ে যাবে। কি বলবে তুমি? সেটা আমার উপর ছেড়ে দাও। ঠিক আছে। আমি এখন যাই।
তবে স্যার একটা কথা, কি? যদি আমার আর আমার হবু বরের কেবিনটা পাশাপাশি করে দিতেন খুব ভালো হতো। এত ভালোবাসা? সেটা তো আছেই। ঠিক আছে, আগামীকাল ফলাফল ভালো হলে অবশ্যই তোমার কথা পূরণ হবে। ঠিক আছে, আসছি স্যার। যাও। আরোহী যাওয়ার পরপরই অবন্তীকে কল দিলাম। অবন্তী আজ সারাদিন তোর ভাবির সাথে থাকবি, বুঝলি? বেশি হয়েছে নাকি? অনেক বেশি বইন। তুমি চিন্তা করো না ভাইয়া, আমি সবসময় ভাবির সাথেই আছি। এখন রাখছি। কল কেটে দিয়ে অফিসের কাজে মন দিলাম। প্ল্যান অনুযায়ী আজ জান্নাতকে ভালো মতো টাইট দেওয়া হবে। প্রতিদিনের ন্যায় আজ সকালেও ঘুম থেকে উঠে বাথরুমে গেলাম। তবে কিছু সময় পর রুমের মধ্যে চিল্লাচিল্লির আওয়াজ শুনতে পেলাম। মনে হচ্ছে আরোহী তার কাজ শুরু করে দিছে। অন্যদিকে বাথরুমে আসার পর আরোহী আমার ফোনে কল দেয়। আজকেও একই নাম্বার থেকে কল আসায় জান্নাতের প্রচুর রাগ হয়, কিন্তু নিজেকে সামলিয়ে কলটা রিসিভ করে। হ্যালো বাবু, কোথায় তুমি? আই মেয়ে, কে তোর বাবু? কে মানে? নিলয়। তুই জানিস না নিলয় বিবাহিত এবং ওর বিয়ে করা বউ আছে? বিয়ে করা বউ আছে ঠিকই, কিন্তু সেই বউ তো নিলয়কে মানে না। কে বলেছে মানে না? নিলয় মানে আমার জান বলছে। আই মেয়ে, খবরদার এসব জানটান বলবি না, না হলে কিন্তু খবর হয়ে যাবে। কিসের খারাপ? আর আপনি কে? আমি কে মানে? আপনি কে? আমি নিলয়ের স্ত্রী। ও, তাহলে আপনিই সেই যাকে আমার জান কিছুদিন পর ডিভোর্স দিবে। ডিভোর্স কি তোর বাপের হাতের? একদমই না, কিন্তু তোমাকে আমার জানটা ডিভোর্স দিয়ে দিবে। তুই আবার জান বলিস? জানকে জান বলবো না তো কি বলবো? চাচা, মামা, খালু, যা ইচ্ছা তাই বল, কিন্তু ওসব একদম বলবি না। বারবার বলবো। এখন নিলয় কোথায় সেটা বলেন। জাহান্নামে তোর জন্য অপেক্ষা করছে, তাড়াতাড়ি জাহান্নামে যা। কি আজে বাজে বকছেন? হারামজাদি, অন্যের বরকে জান বলতে তোর লজ্জা লাগে না? শোনেন, আপনার সাথে কথা বলার ইচ্ছা আমার নেই। নিলয়কে ফোনটা দেন। ওই, তোকে বলছি না নিলয়ের বউ আছে, তাহলে বারবার নিলয় বলছিস কেন? এই চিল্লানি অন্য কাউকে দেখিয়েন, আমাকে একদম দেখাবেন না। তোকেই দেখাবো। কি করবি তুই? এমন বাজে ব্যবহার করছেন কেন? বাজে ব্যবহারের এখনই তুই কি দেখলি? আমার স্বামীর সাথে কথা বলার চেষ্টা করলে এর থেকেও বাজে ব্যবহার করব। আমরা একজন আরেকজনকে ভালোবাসি, কথা না বলা বলা আমাদের ব্যাপার। তোদের ভালোবাসার। প্রচণ্ড রেগে গিয়ে কল কেটে দেয়। এত সময় চিল্লাচিল্লি করে জান্নাত অনেকটা ক্লান্ত হয়ে পড়েছে, তবুও চোখে যেন রাগের আগুন অতিমাত্রায় বেড়ে রয়েছে। ফোনটা বিছানায় ছুঁড়ে দিয়ে রুমের জিনিসপত্র ভাঙতে শুরু করছে। ফুলদানি থেকে শুরু করে আলমারির আয়না অবধি ভাঙছে। আমার কাহিনী। বাইরে প্রথম চিৎকার চেঁচামেচি শুনে ভাবলাম জান্নাত আরোহীর সাথে কথা বলছে, কিন্তু একটু পরেই যখন ভাঙার আওয়াজ পেলাম তখন খুব দ্রুত বাথরুম থেকেই ড্রেস চেঞ্জ করে রুমে আসলাম। রুমে আসতেই যেন মাথা ঘুরে পড়ে যাওয়ার অবস্থা। চারপাশে তাকিয়ে দেখলাম রুম সাজানোর সমস্ত কিছু ভেঙে ফেলছে। জান্নাতের চোখে তাকাতেই দেখলাম প্রচুর রেগে আছে। ক্ষুধার্ত বাঘ যেমন শিকার করতে না পেরে প্রচণ্ড রাগে তার শরীর টকবক করতে থাকে, ঠিক জান্নাতের একই অবস্থা। রাগের জন্য তার চোখ দিয়ে আগুনের গোলক বের হচ্ছে। হাতের দিকে তাকাতেই দেখলাম লাঠি। তার মানে এই লাঠি দিয়ে সব করেছে। অনেক ভয়ে আছি, কিন্তু নিজেকে স্বাভাবিক করে জান্নাতকে প্রশ্ন করলাম, রুমের এই হাল কেন? তুমি কি সব করেছ? জান্নাত রাগান্বিত চোখে আমার দিকে একঘরে তাকিয়ে আছে। কি হলো? কিছু বলার আগে আমার ফোনে একটা কল আসলো। ফোনটা নিতে যাব তখনই জান্নাত ফোনটা নিয়ে এক আছাড় দিয়ে ভেঙে ফেললো। আরে, তুমি আমার ফোন ভাঙলে কেন? কুত্তা, তোর ঘরে বউ থাকার পরেও অন্য মেয়ের সাথে কিসের এত পীড়িত? মানে তোকে দেখাচ্ছি, তারা বলে আমাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারতে শুরু করলো। প্রচণ্ড ব্যথা লাগছিল, তাই জান্নাতকে বুকের সাথে চেপে ধরলাম। আরে মারছো কেন, বলবে তো? ছাড় আমাকে। না, ছাড়বো না। আগে বলো। জান্নাত বুকে কামড় দিয়ে ছেড়ে দিল। আউচ! জান্নাত আবার মারতে লাগলো। তা তুই আমাকে মারলি কেন? লাঠি ফেলে দিয়ে গালে হাত দিল। তুমি এমন পাগলামো কেন করছো? প্লিজ একটু বলবে? একদম স্পর্শ করবি না আমাকে। ঠিক আছে, আমি তাহলে আমার কলিগদের সাথে কথা বলার সাথে স্পর্শটাও করে নিব। শালা লুচ্চা, তোর লজ্জা লাগে না বউয়ের সামনে অন্য মেয়েদের কথা বলতে? আর তুই কি আমাকে বুঝিস না আমি কি চাই? আমি কি করে জানবো তোমার কি চাই? নিলয়, আমি তোকে আগে থেকেই ভালোবাসতাম। আমি জানতাম তোর সাথেই আমার বিয়ে হবে, কিন্তু তোকে বুঝতে দেইনি আমি তোকে ভালোবাসি। আমি যদি বিয়ের আগে তোর সাথে প্রেম করতাম তাহলে রিতাকে দেওয়া কথা আমি রাখতে পারতাম না। কিন্তু বিয়ের পরে কেন খারাপ ব্যবহার করলে আমার সাথে?
আসলে আমি সেদিন বুঝতেই পারিনি এমনটা হয়ে যাবে। তোকে বিয়ে করতে আমার কোনো সমস্যা হতো না, কিন্তু সবাই যখন আমাকে নষ্টা মেয়ে বলে অপমান করছিল তখন আমার মাথা ঠিক ছিল না, তাই তোকে বিয়ের রাতেই মেরেছিলাম। কিন্তু যখন আমার মাথা ঠান্ডা হয় তখন আমি বুঝতে পারি সেদিন তোর কোনো দোষ ছিল না, সব দোষ ছিল আমার। ফুফা যখন তোকে মারছিল তখন অনেক মন খারাপ হতো। তুই যখন রাতে ঘুমিয়ে পড়তে তখন আমি প্রতিদিন কান্না করতাম। তোকে অনেকবার বলতে চেয়েছি আমিও তোকে ভালোবাসি, কিন্তু কোনো এক ভয়ের জন্য বলতে পারিনি। আর আজ সেই ভয়টাই আমাকে গ্রাস করে ফেলেছে। তুই এখন অন্য মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে গেছিস। কোন স্ত্রী এমনটা চায় যে তার স্বামী অন্য মেয়ের সাথে সম্পর্কে জড়াক? বলেই হুহু করে কান্না শুরু করলো। এতটা সময় জান্নাতের কথা শুনে নিজের চোখেও জল জমা হয়ে গেছে। মুহূর্তের মধ্যে জান্নাতকে বুকে জড়িয়ে ধরে বললাম, হারে পাগলি, কান্না করছো কেন? ছাড়ো আমাকে। ছাড়বো না। তোমার তো অন্য মেয়েরা আছে, তাদের কাছে যাও। তাই বুঝি? হাসলে কেন? কারণ এটা প্ল্যান ছিল। মানে? দাঁড়াও বোঝাচ্ছি। জান্নাতকে বুকে নিয়েই জান্নাতের ফোন নিয়ে আরোহীকে লাউড স্পিকারে কল দিলাম, কারণ ছেড়ে দিলে আবার আমাকে মারতে পারে। হ্যালো আরোহী। জি কে? আমি নিলয়। জি স্যার বলেন। এটা কি অফিস? সরি বলো কি বলবে? জান্নাতকে কি বলছো আজ? প্ল্যান অনুযায়ী আজ তো বেশি টাইট দেওয়ার কথা ছিল, তাই আজ একটু বেশিই বলেছি। মনে হয় ভাবি প্রচুর রেগে আছে। সেটা তো আছেই। ভাবি এখন কোথায়? আমার বুকের মাঝে। মানে? মানে লাউড স্পিকার দিয়ে তোমার কথা বলছি। ও ভাবি, এটা শুধুমাত্র একটা প্ল্যান ছিল। এটা নিয়ে যদি মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি সরি। ঠিক আছে, এখন রাখছি। হুম। আরোহীর সাথে কথা বলে কলটা কেটে দিলাম। জান্নাতকে কিছু বলবো তার আগে জান্নাত আমাকে বলল, আমি কিন্তু কিছুই বুঝলাম না। ওকে শোনো তাহলে, শুরু থেকে শেষ অবধি বললাম। এত কিছু হয়ে গেল আর আমি কিছুই জানতে পারলাম না। না বাবু। কুত্তা, তোকে আমি আরে ব্যথা লাগছে তো। লাগার জন্যই তো মারছি। জান্নাতের এমন মার খাওয়ায় বুকে শক্ত করে জড়িয়ে নিলাম। রেগে আছো? হুম। সরি। লাগবে না তোর সরি। আমার দিকে তাকাও। রাগলে কিন্তু তোমাকে হেব্বি লাগে। জান্নাত লজ্জায় মাথা নিচু করলো। তবে এখন পেতনির মতো লাগছে। কি? আমি পেতনি? কিছু বলার আগেই জান্নাতের ঠোঁট জোড়াকে ললিপপের মতো ব্যবহার করতে লাগলাম। প্রায় 8 মিনিট এমন থাকার পর জান্নাতকে ছেড়ে দিলাম। দুজনেই ক্লান্ত। জান্নাত বিছানায় বসে মুচকি মুচকি হাসছে। এতদিনের স্বাদটাকে আজ পূরণ করলাম। জান্নাত কিছু বলল না, কিন্তু তোমার ঠোঁটের পচা লিপস্টিকটা খেয়ে কেমন যেন বমি বমি লাগছে। কি বললাম? ঠিকই তো বললাম।